ড্রামার শুরুতে আমরা এখানে দেখতে পাই জুকে, যেখানে অফিসের কর্মচারীরা এসে তাকে চিল্লাচ্ছিল যে হাতে কি এখানে মেহেদি লাগিয়ে রেখেছ, জলদি জলদি কাজ করতে পারো না? আর তখন জু এখানে নিজের জীবনের গল্প আমাদের সবাইকে বলছিল যে আসলে সে তো এই দুনিয়ার মানুষই না, অর্থাৎ এইভাবে সে আসলে এখানে ঐতিহাসিক যুগে বাস করত, যেখানে সে রাজকুমারী কোভেনের সোভেন ছিল, তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সেই সাথে তার খুব কাছের বন্ধু, যেখানে গুবভ্যান তো নিজের কর্মচারীদের নিজের সমান মর্যাদা দিয়ে রেখেছিলেন, সবাই তার নিয়মকানুন মেনেও চলত। কিন্তু পরের দিন যখন এখানে গুবভ্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জুয়ের জন্মদিন ছিল, সেদিন সকালে চোখ খুলতেই সে নিজেকে ইসরায় আবিষ্কার করল, তাও আবার এক নানির মেয়ে হয়ে, যার নাম ভমা। অন্যদিকে সে বেচারি নিজের এই জীবনকে মেনে নিয়ে ঘরদোর পরিষ্কার করা শুরু করে দেয়। এবং আমরা এখানে দেখতে পাই নসিকে, যে সবার ওপর চিল্লাচ্ছিল যে এখানে কি কোনো মাছের বাজার বসেছে, তোমরা সবাই নিজের মুখ বন্ধ করে পরিষ্কার করতে পারো না? নসি এত বেশি অহংকারী ছিল যে সে তো এখানে জুয়ের ওপরও খুব চিল্লাচ্ছিল যে তোমাকে কি এখানে ঠিকঠাক কাজ করাও শেখানো হয়নি? আমি মা বাবার সাথে কথা বলে তোমাকে চাকরি থেকে বের করে দেব। আর এমনটা বলে সে রেগে সেখান থেকে চলে গেল। অন্যদিকে তার চলে যাওয়ার পর কর্মচারীরা আপসে কথা বলছিল, কারণ তারা জানতো যে নসির এই রাগের কারণটা কি। তখনই এখানে জু এসে তাদের জিজ্ঞেস করল এবং তারা সবাই জুকে বলল যে তুমি জানো না পুরো বাড়ি কেন এভাবে পরিষ্কার করা হচ্ছে? কারণ এখানে শ্যান পরিবারের আসল মেয়ে আসতে চলেছে। এটা শুনে এখানে সে কিছু বুঝতে পারল না। সে বলল যে কিন্তু ট্রেন ফ্যামিলির তো একটাই মেয়ে আছে না, যে হলো নসি, এখন আবার কোনো মেয়ে আসছে? এখানে কি আঙ্কেলের কোনো চক্কর চলছে? তারা সবাই বলল যে না না, আসলে এখন গিয়ে সবাই জানতে পারছে যে নসি তাদের আসল মেয়ে নয়। তারা যখন হাসপাতালে ছিল তখন বাচ্চা অদল বদল হয়ে গিয়েছিল। তুমি এমনটা ধরে নিতে পারো যে নসি হলো দত্তক নেওয়ার সন্তান, আর আজ এখানে তাদের আসল জন্মদাত্রী মেয়ে আসতে চলেছে। সেজন্য সে খুব রেগে আছে, কারণ সে শ্যান পরিবারকে কারো সাথে ভাগ করে নিতে চায় না। আর এর মধ্যেই এখানে এন্ট্রি হয়ে গেল আসল মেয়ের, যে আসলে ঐতিহাসিক যুগের কোবান ছিল, কিন্তু বর্তমানে এখানে তার নাম জেনি। আর অন্যদিকে ছিল জু। সে যখনই এখানে জেনিকে দেখল সে তাকে চিনে গেল এবং সাথে সাথে গিয়ে তাকে জড়িয়ে ধরল, এটা বলতে বলতে যে অবশেষে ম্যাম আপনি এসে গেছেন আমার সাথে দেখা করার জন্য, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে এখানে কেউ হেনস্তা করবে না। আর তখন অন্য কর্মচারীরা তাকে বলল যে জু তোমার হঠাৎ কি হয়ে গেল, ম্যামকে এখানে ভয় পাইও না। কিন্তু এর মধ্যেই এখানে নসি এসে গেল নিজের প্রিয় বোনকে স্বাগত জানানোর জন্য, অর্থাৎ সেই বোন যাকে সে বর্তমানে ভীষণ ঘৃণা করতে চলেছে। নসি এখানে খুব ভালোবাসার নাটক করে তাকে অভিবাদন জানালো এবং বলল যে আমি জানি আমি শ্যান ফ্যামিলির আসল মেয়ে নই, সেজন্য আমার এখানে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমি কি বলবো, বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে জেনি, আর তারা চায় না যে তোমার আসার কারণে আমি এখান থেকে চলে যাই। তুমি তো জানোই যে আমার আর তাদের রক্ত এক নয়, তবুও তারা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে যে তুমি নিজের রক্ত হয়েও তাদের কাছে একজন অচেনা মানুষ হয়ে গেছো। এটা শুনে এখানে জেনির ভালো লাগলো না। নসি এখানে আরও বাড়িয়ে বলল যে কোনো ব্যাপার না, তুমি এই বাড়িতে থাকতে পারো, আমার মনে হয় স্টোর রুমটা তোমার জন্য ভালো হবে। আর সে এখানে ভূমকে স্টোর রুম পরিষ্কার করার কথা বলে দিল। ভূম সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এই সব কিছু দেখে জু নসিকে জোরে একটা চড় মারল। এটা বলে যে বোকা মেয়ে, উনি এই বাড়ির রাজকুমারী আর তুমি ওনার সাথে এভাবে কথা বলছো? আর যখন এখানে নসি তর্ক করতে যাচ্ছিল সেই মুহূর্তে সে আরও একটা জোরে চড় খেল। এই চড়টা নসিকে পুরো হিলিয়ে রেখে দিল। সব কর্মচারীরাও অবাক হয়ে গিয়েছিল যে এখানে জুয়ের এত বড় সাহস। নসি এখানে জুয়ের দিকে তেড়ে গিয়ে বলল যে তুমি একজন সামান্য কর্মচারী হয়ে আমার গায়ে হাত তুলছ? তুমি 1 নম্বরের পাগল মানুষ। জু বলল যে হ্যাঁ আমি পাগল, কিন্তু এটা তো বর্তমানে মাত্র 1%। তুমি আমার পাগলামি এখনো দেখোনি। আর এটা প্রথমবার ছিল না যেখানে জু কাউকে চড় মেরেছে। আগের জীবনে তো সে কাউকেই ছাড়ত না, যে এখানে তার রাজকুমারী গুবভ্যানকে হেনস্তা করার বা অসম্মান করার চেষ্টা করত। এখন আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে নসি বলল যে দাঁড়াও, বাড়ির লোকদের আসতে দাও, তারপর আমি তোমাকে দেখাচ্ছি আর তোমাকে চাকরি থেকে বের করে দেব। জু বলল যে তুমি আমাকে বের করবে? তোমার কি মনে হয় যে তুমি বাড়ির লোকেদের সামনে মিষ্টি সেজে ঘুরে বেড়াও আর এই ব্যাপারটা আমি জানি না? আমি সবকিছু জানি যে কিভাবে তুমি তাদের সামনে নিষ্পাপ সেজে থাকো, কিন্তু ভেতরে ভেতরে তোমার মধ্যে সাপের চেয়েও বেশি বিষ ভরা আছে। নসি রেগে গিয়ে বলল যে দেখে নিও, আজ যদি আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে না ছেড়েছি তবে আমার নাম বদলে দিও। জু বলল যে এখনই নাম বদলে নাও, কারণ বাড়ি থেকে তো তুমি এখানে বের হবে। আর সে উপরে গিয়ে নসির ব্যাগের সাথে সাথে তার সব জামা কাপড় নিচে ছুঁড়ে ফেলতে লাগলো, এটা বলতে বলতে যে বের হয়ে যাও বাড়ি থেকে, কারণ এই বাড়ি তুমি পাওয়ার যোগ্য নও। নসি বলল যে তোমার এত বড় সাহস। জু বলল যে কোনো ব্যাপার না, একটা কাজ কেন করছো না, তুমি বরং স্টোর রুমে গিয়ে থাকো, কারণ তোমার যে সবচেয়ে বড় ঘটা আছে সেটা এখানকার আসল রাজকুমারী জেনির কাছে যাবে, আর এমনিতেও তুমি স্টোর রুমেই থাকার যোগ্য। তবে হ্যাঁ, তোমার যদি সেখানেও সমস্যা থাকে তবে রাস্তার লাইটগুলো জ্বলছে, তুমি সেখানে গিয়ে থাকতে পারো। এমনটা বলে সে নিচের দিকে চলে গেল জেনিকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য। এখন নসি আবার চিল্লাতে যাবে, অমনি জু তাকে ওয়ার্নিং দিল যে আহা, আমার সামনে মুখ খুলবে না, নয়তো আমার হাত খুব স্পিডে চলে। আর এমনটা বলে সে জেনিকে নিয়ে চলে গেল। নসি বিশ্বাসই করতে পারছিল না যে একজন কর্মচারী তার সাথে এই সব কিছু করতে পারে।
অন্যদিকে জেনি এখন জুকে বলছিল যে তুমি এখানে শুধু শুধু শত্রু তৈরি করে নিলে। তুমি তো জানোই জু যে আমার কাছে এমন কোনো ক্ষমতা নেই যা দিয়ে কখনো আমি তোমাকে প্রটেক্ট করতে পারবো। আমার মধ্যে এখানে কোনো স্কিলও নেই। আর নসির কথা বললে সে কত বেশি গুণী আর ট্যালেন্টেড একটা মেয়ে, আমি কখনো তার সাথে কম্পিট করতে পারবো না। জু জানত যে জেনি একই পরিস্থিতিতে ঐতিহাসিক যুগেও ছিল, যেখানে রাজকুমারী গুবভ্যান অর্থাৎ জেনি তাকে সবকিছু শিখিয়েছিল। মিউজিক থেকে শুরু করে মার্শাল আর্টস সবকিছুই তাকে আসতো। তো শুধু এই জীবনে সে প্রতিজ্ঞা করে নেয় যে এবার সে নিজের রাজকুমারীকে ট্রেন করেই ছাড়বে। তো সে তাকে বলল যে দেখো, তুমি চিন্তা করো না, আমার মিউজিক থেকে শুরু করে সবকিছুই জানা আছে, আর আমি সেই সব কিছু তোমাকে শেখাবো। যার পর সে তাকে একটা বই দিয়ে সেটা ভালো করে মুখস্থ করতে বলল। এটা বলতে বলতে যে পড়াশোনা করলেই ক্ষমতা বাড়ে, আর যখন তুমি এখানে পাওয়ারফুল হয়ে যাবে তখন তোমার সাথে লাগার আগে যে কেউ 100 বার ভাববে। আর তারপর আমরা এখানে নসিকে দেখতে পাই যে এখানে শুধু চোখের জল ফেলে যাচ্ছিল, অনবরত কেঁদেই যাচ্ছিল। বাড়ির লোকেরা এখানে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে দেখো, তুমি কেঁদো না, মানলাম যে তুমি আমাদের আসল মেয়ে নও, কিন্তু 19 বছর ধরে আমরা তোমার সাথে থাকছি, তুমি আমাদের মেয়ের মতোই। আমরা তোমাকে কখনো এখানে অন্য কারোর সাথে কম্পেয়ার করব না, আর না কখনো এমন ভুল করব। নসি বলল যে না, আমার কোনো সমস্যা নেই। যদি সেই বোন চায় যে আমি বাড়ি থেকে চলে যাই তবে সেটাই হোক, কিন্তু আমি কখনো এখানে এই পরিবারের মধ্যে অশান্তি লাগাতে চাই না। জি যে তার ভাই ছিল, অর্থাৎ তাদের আসল ছেলে, সে বলতে লাগলো যে দেখলে তুমি কত বেশি ইনোসেন্ট, তুমি বুঝতে পারছো না, ও 1 নম্বরের বদমাশ মেয়ে, আর তুমি বেচারি এত দয়ালু যে তার জন্য এত ভালো ভাবছো। আর এমনিতেও মানলাম যে তুমি আমার রক্তের আত্মীয় নও, কিন্তু আমি তোমার সাথে বছরের পর বছর ধরে থেকেছি বোন, তুমিই আমার আসল বোন। নসি বলল যে না ভাইয়া, এমন কথা বলো না, ও খুব ভালো। মানলাম ও আমাকে পছন্দ করে না, তাতে কি আমি ঘর ছেড়ে চলে যাব। জি বলল যে না, ঘর ছেড়ে যদি কেউ যায় তবে সে যাবে, আমি এখনই গিয়ে তাকে একটা শিক্ষা দিয়ে আসছি। আর এখানেই নসির অর্ধেক কাজ হয়ে গেল। সেই সাথে এখানে নসি বলল যে মা বাবা তোমরা চিন্তা করো না, আমিও গিয়ে এখানে আমার বোনের সাথে কথা বলছি, সে নিশ্চয়ই আমার কথা বুঝবে। যার পর জি আর নসি দুজনেই উপরের দিকে আসলো। তখন জেনি তাকে দেখেই নিজের ভাই বলে ডাকতে শুরু করলো। জি বলল যে না, একদম না, আমি তোমার ভাই নই, আর তুমি আমাকে ভাই বলে ডাকতে পারো না। আমার শুধু একটাই বোন আছে, আর সে হলো নসি, অন্য কেউ নয়। এই রাখো 1 মিলিয়নের কার্ড, আর নেক্সট টাইম থেকে এখানে আসবে না। জেনি বলল যে কোনো ব্যাপার না, যদি তোমার পছন্দ না হয় তবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমার এখানে এই টাকার কোনো প্রয়োজন নেই। মনে মনে এখানে নসি বলছিল যে প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে যাও, তোমার চলে যাওয়ার পরেই তো এখানে এই বাড়ির একটাই রাজকুমারী বেঁচে থাকবে। কিন্তু ততক্ষণে সেখানে জু এসে গেল। বলল যে মাস্টার জি, আপনারা কার চলে যাওয়ার কথা বলছেন? জি বলল যে এই বোকা মহিলার। আর এটা শুনতেই এখানে জু পুরো হাতাহাতিতে নেমে গেল। সে তাকে এখানে খুব মারতে লাগলো। বলল যে তুমি এখানে নিজের বোনকে এমন নামে ডাকছো? তুমি জানো বোনের মর্যাদা আমাদের জীবনে কি? বোন আমাদের দ্বিতীয় মায়ের মতো হয়, আর তুমি ওনার সাথেই বদতমিজি করছো। জি বলল যে আমাকে ছাড়ো, নয়তো আমি তোমাকে ছাড়ব না। জু বলল যে চুপচাপ ক্ষমা চাও, নয়তো আমি তোমাকে পেটানো বন্ধ করব না। আর এখানে জি বলল যে দাঁড়াও, মা বাবা আসুক, আমি তাদের সব কিছু বলবো। জু বলল যে ক্ষমা চাও। আর এখানে তো তার মাও তাকে বাঁচাতে পারছিল না, তাই বাধ্য হয়ে তাকে এখানে জোরপূর্বক ক্ষমা চাইতে হলো। সে সাথে সাথে সেখান থেকে দরজার দিকে দৌড়ে পালিয়ে গেল। বলল যে দাঁড়াও, আমি এখনই গিয়ে আম্মু আব্বুকে সবকিছু বলছি। আর এখানে জু সেই কার্ডটা তার দিকে ছুঁড়ে মারল, যেখানে সে কাঁতে কাঁতে নিজের মা বাবাকে সবকিছু জানাতে চলে গেল। আর সে এমনভাবে সবকিছু বলছিল যেন এই সবকিছু এখানে জেনি ইচ্ছা করে করেছে। আঙ্কেল আর আন্টির তো এই সবকিছু বিশ্বাসই হচ্ছিল না। আর ততক্ষণে এখানে নসি বলতে লাগলো যে মা বাবা কোনো ব্যাপার না, আমি স্টোর রুমেই থেকে যাব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, কারণ আমি চাই না যে এখানে আমার কারণে কেউ ঝগড়া করুক। অন্যদিকে এর মধ্যেই জেনি আর জু দুজনেই সেখানে চলে আসলো, যেখানে আঙ্কেল জেনির ওপর চিল্লালেন যে শেষ পর্যন্ত তুমি এই সবকিছু কি করছো, তোমার কোনো ভদ্রতা নেই। জু এখানে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই নসি বলল যে ড্যাড প্লিজ, বাড়ির একটা শান্তি আছে, সেটাকে আপনি এখানে নষ্ট করবেন না, কারণ আমি বাড়িতে ঝগড়া হওয়া একদম দেখতে পারি না। আর এমনিতেও আমি এখানে নেক্সট মান্থ মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছি, যে কম্পিটিশন জেতার পর এবং নিজের স্বপ্ন পূরণ করার পর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আঙ্কেল বললেন যে দেখো নসি, আমাদের কাছে এত টাকা তো আছেই, যা দিয়ে আমরা তোমাকে খুব সুন্দর একটা জীবন দিতে পারবো। এইসব বাচ্চার সাথে আন্টিরও এখানে একটা জিনিস রিয়ালাইজ হলো যে মানলাম জেনি তাদের মেয়ে, কিন্তু নসি কত বেশি চার্মিং আর ট্যালেন্টেড। অন্যদিকে এই জেনি যে এখানে ততটা স্কিলফুল একদমই মনে হচ্ছে না। আর তখন এখানে জু ছিল যে বলল যে দেখুন আঙ্কেল আন্টি, আমি বুঝতে পারছি যে আপনারা আসলে কি ভাবছেন, যে নিজের রক্ত হয়েও এখানে জেনি ততটা বেশি ট্যালেন্টেড নয়, কিন্তু আপনারা নিজেরা এটা ভেবে দেখুন যে আপনারা কি নিজের মেয়েকে এখানে কোনো দত্তক নেওয়া মেয়ের কাছে হ্যান্সতা হতে দিতে পারেন? জিকে দেখে নিন, সে তো এখানে জেনির চেয়ে মাত্র 2 বছরের ছোট। সে তো এখানে ট্যালেন্টেড বা স্কিলফুল একদমই নয়, পুরো দিনই এখানে সে ফোনে মেতে থাকে। আর এরপরেও সবাই তাকে এখানে একটা ডাম্প মানুষ বলে ডাকে। জেনি তো বেচারি এখনই এখানে এসেছে, যেখানে আমাদের জেনিকে কিছুটা সময় দেওয়া উচিত এই পরিবারের সাথে কমফোর্টেবল হওয়ার জন্য। আর আমার কথা বিশ্বাস করুন, সে এই ফ্যামিলিরই রক্ত,
যেখানে সেও আপনাদের মতো একদম স্মার্ট আর ট্যালেন্টেড অবশ্যই হবে। তাকে শুধু এখানে নিজের ক্রিয়েটিভিটি চিনে নিতে হবে। আর এর মধ্যেই এখানে সে চা সার্ভ করার কথা বলল, যে চা এখানে সব সময় নতুন সদস্যরা সার্ভ করে থাকে ফ্যামিলি রিচুয়াল হিসেবে। জি তো এর মধ্যেই দ্বিমত পোষণ করতে লাগলো, কিন্তু গ্র্যান্ডপা বললেন যে কে সে যে আমার রাজি হওয়ার পরেও দ্বিমত পোষণ করছে। আর যেমনই সেখানে গ্র্যান্ডপা বসলেন, এখানে তো জু তাদের একদমই ট্রেডিশনাল ওয়েতে ওয়েলকাম জানালো। আর এরই সাথে সাথে এখানে গ্র্যান্ডপার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে এই সমস্ত নিয়মকানুন তার মা তাকে শিখিয়েছিলেন। যদিও আজকালকার নিয়ম অনুযায়ী মানুষ একদম এইভাবে গ্রেড করে না, তারা সবাই তো শুধু এখানে অবাক হয়ে দেখতে লাগলো। আঙ্কেলের বিশ্বাসই হচ্ছিল না যে এটা তো শুধু একটা সাধারণ নানির মেয়ে, আর একে এই প্রাচীন যুগের কায়দাকানুন কিভাবে জানা আছে। অন্যদিকে এখানে জেনি ছিল যে তাদের চা সার্ভ করছিল, কিন্তু এখানে জি বলল যে দেখুন, আমি কোনো গ্রাম্য মেয়েকে এখানে নিজের বোন বলে মানতে পারবো না। নসি বলল যে গ্র্যান্ডপা, আপনি যদি ওর চা অ্যাকসেপ্ট করেন তবে এর মানে এই যে আপনি আমাকে অ্যাকসেপ্ট করতে চান না। আর সে এখানে ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করছিল বেচারি সেজে। এই কথা শুনতেই এখানে জেনি টেনশনে পড়ে গেল। জু খুব ভালোবাসার সাথে এখানে জেনিকে সাইড করল এবং জোরে একটা চর সবার সামনে বসিয়ে দিল নসিকে। আর যার সাথে সাথে এখানে জিও রেগে গেল, তাই সে জিকেও চর মারল। দুজনকে এটা বলতে বলতে যে তোমরা দুজনই অভদ্র, তোমরা দুজনের সামনে দেখতে পাচ্ছ না যে একটা রিচুয়াল চলছে, যে রিচুয়ালের মাঝখানে কথা বলা মোটেও অ্যালাউড নয়। গ্র্যান্ডপা তোমাদের চেয়ে বড়, তোমরা কে এখানে গ্র্যান্ডপাকে কোনো প্রশ্ন করার? গ্র্যান্ডপার তো এখানে বিশ্বাসই হচ্ছিল না যে এই মেয়েটা একদম নোবেল লেডিদের মতো, যার সব নিয়মকানুন জানা আছে। আর এর মধ্যেই এখানে সে চা অ্যাকসেপ্ট করে নিলেন এবং সাথে সাথে ডিক্লেয়ারও করে দিলেন যে এখন থেকে এখানে জেনি আমাদের ঘরের অংশ, আমাদের রক্ত, আমাদের ফ্যামিলি। তাকে কখনো কেউ এখানে আউটসাইডার কনসিডার করবে না। মানলাম সে পরিবারে দেরিতে এসেছে, কিন্তু সে আমার নিজের আসল নাতনি। আর এরই সাথে সাথে এখানে গ্র্যান্ডপা জুয়েরও প্রশংসা করলেন যে তার এখানে কত নিয়ম কানুন জানা আছে। আর এখন এখানে সে জুকে দায়িত্ব দিয়ে দিলেন জেনিকে, নসিকে আর জিকে, তিনজনকে একসাথে এখানে নিয়ম কানুন শেখানোর, তাও আবার ট্রেডিশনাল ওয়েতে। যে জিনিসের জন্য এখানে জেনি সাথে সাথে হ্যাঁ বলে দিল। জি আর নসি তো এই জিনিস এখানে একদমই চাচ্ছিল না। আর এখানে ছিল জু, যে গ্র্যান্ডপাকে ধন্যবাদ জানালো। এখন কাল থেকে এখানে তাদের সবার স্কুল শুরু হতে চলেছিল। তো গ্র্যান্ডপা বললেন যে তুমি এখানে জেনিকে নিয়ে খুব লয়াল, সেজন্য এখানে আমি চাই যে তুমি ওর সাথেই থাকো। আর হ্যাঁ, সাথে সাথে স্কুলেও যাও, যেখানে তুমি এই তিনজনকে ভালো করে মনিটর করবে আর এদের তিনজনকে একটা ভালো মানুষ হিসেবে অবশ্যই গড়ে তুলবে। জুও এখানে তাদের কথা মেনে নিল। পরের দিন সকালে এখানে সবার আগে জেনি এসে সবার অপেক্ষা করছিল। সেই সময় সেখানে নসি এসে গেল এবং বলল যে জেনি, এটা তুমি কি পরে আছো? তুমি কি জানো না যে স্কুলের কিছু ইউনিফর্ম থাকে? সেই ইউনিফর্ম ছাড়া তুমি এখানে স্কুলে এনজয় করতে পারবে না। আর এখন তো তুমি বুঝতেই পেরেছো যে তুমি এখানে এই সমস্ত জিনিসের যোগ্য নও। গ্রামে ছিলে গ্রামেই চলে যাও, তোমার গ্রামেই এই সব কিছু চলে, কিন্তু আমাদের মতো শহরে নয়। যেমনই এখানে জু দেখলো তাকে জেনিকে হ্যান্সতা করতে, সে সাথে সাথে পৌঁছে গেল। সে তাকে ধাক্কা মেরে একটা চড় লাগালো, এটা বলতে বলতে যে ইউনিফর্ম তো তোমার মতো লোকেদের দরকার স্কুলে এন্টার করার জন্য, আমার ম্যামের না। আর হ্যাঁ, এমনিতেও তুমি সে যে এখানে ইচ্ছা করে জেনির জামা কাপড় লুকিয়ে রেখেছিলে, আর তারপরে এখন তুমি তাকে হিউমিলেট করতে চাইছো যে সে ইউনিফর্ম পরে আসেনি। নসি বলল যে তুমি এই সব কিছু ঠিক করছো না, তুমি আমার ওপর এইভাবে হাত তুলতে পারো না। জু বলল যে মনে হয় তুমি ভুলে যাচ্ছ, এখানে গ্র্যান্ডপা আমাকে পারমিশন দিয়েছেন আর অ্যালাউ করা আছে তোমাদের তিনজনকে সোজা করার। আর যদি কোনো অভদ্র কাজ করো যা লিমিট ক্রস করে, তবে আমার পুরো অধিকার আছে এখানে তোমাকে এইভাবে পানিশ করার। আর এমনিতেও জামাকাপড় যখন তুমি লুকিয়েছো, তখন জামাকাপড় তুমিই দেবে। এমনটা বলে সে তার স্কার্ট আর ব্লেজার খুলে নিল এবং সাথে সাথে এখানে সে জেনিকে দিতে লাগলো। নসি বলল যে দেখে নিও, আমি তোমাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। আর জেনি তো আরও একটা চর তাকে কষিয়ে দিল, এটা বলতে বলতে যে আমার সামনে উঁচু গলায় কথা বলার কথা ভাববেও না। তো এরপর নসি রেগে চলে গেল আর ভাবলো যে ঠিক আছে, এখানে তো তুমি আমাকে হ্যান্সতা করতে পারো, কিন্তু স্কুলে না। স্কুলে এখানে তোমাদের দুজনকে দেখে নেব। এরপরে আমরা এখানে স্কুলের সিন দেখতে পাই, যেখানে জেনি আর জু জানতে পারে যে তাদের দুজনের ক্লাস আলাদা আলাদা সেকশনে পড়েছে। আর জেনির ক্লাস সেই সেকশনে পড়েছে যে সেকশনে এখানে নসিও পড়ে। জেনি এখানে তাকে বলল যে থ্যাংক ইউ আমার সাহায্য করার জন্য সব সময়। জু বলল যে কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য, তবে হ্যাঁ, মেক শিওর করো যে তোমরা দুজন সেম ক্লাসে আছো আর ওকে তোমাকে হ্যান্সতা করার সুযোগ একদম দিও না। এমনটা বলতে বলতে সে তাকে ক্লাস পর্যন্ত ড্রপ করতে গেল এবং সাথে সাথে এখানে সে নসিকে ওয়ার্নিংও দিল যে খবরদার যদি তুমি এখানে জেনিকে একবারও হ্যান্সতা করার চেষ্টা করেছো। নসি বলল যে ও তো আমার বোন, আমি কেন ওকে হ্যান্সতা করব? তো সে তাকে বলল যে খবরদার যদি ভেবেও থাকো। আর পরে সেখান থেকে সে চলে গেল। কিন্তু এটাই সুযোগ নসির কাছে ছিল, কারণ সে জানতো জু চলে যাওয়ার পর তো এখানে জেনি এখন একা পড়ে গেছে, তো তাহলে এখানে তাকে বাঁচানোর জন্য আর কে ইবা আসতে পারে। আর এরই সাথে সাথে আমরা এখানে দেখতে পাই জুকে, যে অন্য ক্লাসে বসে পড়ছিল। এখন এখানে সে পার্সন ভাবছিল যে জু তাকে দেখছে, কিন্তু জুয়ের ধ্যান আসলে এখানে জিয়াং ফ্যামিলির ছেলের ওপর ছিল, যার নাম এখানে লিন। লিন প্রায়ই এখানে লেকচারের সময় ঘুমিয়ে থাকতো আর কোনো টিচার তাকে কিছু বলতো না, কারণ তার ফ্যামিলি এত পাওয়ারফুল যে লিন তো এখানে কারোর সাথে কথাও বলতো না। আর অর্ধেকের বেশি মানুষের এটা মনে হতো যে সে একজন বোবা মানুষ, সে কথা বলতে পারে না।
এর মধ্যেই এখানে সে কিছু স্টুডেন্টকে আপসে কথা বলতে শুনল অন্য ক্লাসের ব্যাপারে আর সেই নতুন মেয়েটার ব্যাপারে। এটা শুনতেই এখানে জু বুঝে গেল যে নিশ্চয়ই জেনি বিপদে আছে, আর সে চলে গেল তাকে সেভ করার জন্য। যেতেই এখানে সে নসিকে জিজ্ঞেস করল যে বলো জেনি কোথায় আছে। নসি বলল যে আমার কি করে জানা থাকবে, আমি কি ওর চাকর। জু বলল যে দেখো আমার সাথে পাজল গেম খেলো না, নয়তো খুব খারাপ হবে। মনে হয় সকালের মার তোমার এখানে মনে পড়ছে না। নসি ভয়ের চোটে সে বলল যে 1 সেকেন্ড দেখো, আমি কিছু করিনি, কিন্তু আমার জানা আছে যে সে লাস্ট টাইম ওয়াশরুমে গিয়েছিল। তারপর আমার জানা নেই যে সে ওয়াশরুমে থাকবে নাকি কোনো ক্লাসরুমে থাকবে। জু এখানে সাথে সাথে চলে গেল জেনিকে দেখার জন্য, আর তার এখানে এই সব কিছু মনে পড়ছিল নসিরই। ব্রেকের টাইমে এখানে নসি নিজের গ্যাংয়ের সাথে পেছনে দাঁড়িয়ে সেই ব্যাপারে কথা বলছিল, নিজেকে এখানে ভিকটিম বানাচ্ছিল যে কিভাবে এখানে আসল মেয়ে আসার কারণে সে কতটা একাকী ফিল করছে। আর তার এখানে বন্ধুরা তাকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে দেখো নসি, তুমি এখানে পাত্তা দিও না, তুমি তো জানোই যে সে তোমার 1%ও নয়, তুমি তো দেখতেও রয়্যাল দেখাও, আর ওই মেয়েটা একদমই না। নসি বলল যে এখন আমি আর কি বলবো, আমার নিজের বোনই আমাকে হেনস্তা করে, কিন্তু এই কথা আমি কারো সাথে শেয়ারও করতে পারি না। তবে কোনো ব্যাপার না, আমি তো শুধু এখানে আমার ফ্যামিলির ভালোবাসা চাই, আমি কারো সাথে কিছু খারাপ তো আর করতে পারি না। তার বান্ধবী বলল যে সঠিক বলেছ, তুমি তো খুব কাইন্ড, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার অংশের বদলা আমরা নেব। আমরা এই গ্রাম্য মেয়েটাকে ভালো করে একটা শিক্ষা দিয়ে আসব। যার মানে সবাই মিলে এখানে ছিল ওয়াশরুমে জেনিকে হেনস্তা করার জন্য, এবং আমরা এখানে দেখতে পাই সেই সমস্ত মেয়েদের যারা এখানে পুরো গ্রুপ বানিয়ে বেচারির ওপর হামলা করছিল। আর এক তরফ ছিল এখানে জু যে দৌড়ে এখানে ওয়াশরুমের দিকে আসলো, আর এই সব কিছু দেখে রাগে ফেটে পড়ল। যার পর মেয়েরা বলল যে তুমি আমাদের কি ছিঁড়ে নেবে। জু বলল যে আমি এখনই দেখাচ্ছি। আর সে সেই মেয়েটাকে এখানে জোরে একটা চড় মেরে জেনিকে নিজের কাছে নিয়ে আসলো এবং বলল যে তোমাদের সবার খুব শখ না এখানে জল নিয়ে খেলার, আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। এমনটা বলে সে এখানে পাইপ ব্যবহার করে তাদের সবাইকে তাড়িয়ে দিল, আর জেনিকে নিয়ে সেখান থেকে যেতে লাগলো, যেখানে জেনি ক্লাসে যেতেও ভয় পাচ্ছিল। জু তাকে বোঝালো যে দেখো, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি শ্যান ফ্যামিলির আসল মেয়ে, আসল রাজকুমারী, যেখানে ওরা হলো খারাপ লোক আর ওরা ইচ্ছা করে তোমার সাথে এই সব কিছু করছে। তুমি সত্য আর তুমি একটুও মিথ্যা নাও, সেজন্য তোমাকে এখানে ভয়ের মুখোমুখি হতে হবে। সেই সময় এখানে আমরা দেখতে পাই লিনকে, যে সেখানেই উপস্থিত ছিল, আর সে এখানে জুয়ের সমস্ত কথা শুনছিল যে কত কনফিডেন্টলি এখান থেকে সে জেনিকে নিয়ে চলে যাচ্ছে। আর অন্যদিকে আমরা এখানে দেখতে পাই নসিকে, যে বাকি বাচ্চাদেরও এখানে ইনফ্লুয়েন্স করছিল, এটা বলতে বলতে যে জোর করে আমাকে এখানে জেনি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলেছিল, নিজের পোস্ট গিভ আপ করার জন্য। কিন্তু সেটা তো মম, ড্যাড আর আমার ভাইয়ের ভালোবাসা, যার কারণে আমাকে এখান থেকে যেতে মানা করে দিয়েছিল। সেজন্য আমি এখনো তাদের সাথে আছি, নয়তো আমাকে কবেই সেখান থেকে বের করে দেওয়া হতো। সেই সমস্ত স্টুডেন্টরা বলল যে তুমি চিন্তা করো না, এখনো তো আমরা তাকে এখানে হেনস্তা করা শুরুই করেছি। তুমি দেখো আমরা কিভাবে ডরাই, আর তাকে স্কুল থেকে তো অবশ্যই বের করে ছাড়বো, যেখানে সে স্কুলে তোমাকে ডিস্টার্ব করবে না, আর ভয়ও পেয়ে যাবে, আর বাড়িতেও কিছু করবে না। জেনি এই সমস্ত কথা শুনে নেয়, আর সাথে সাথে জুও। তখন জু এখানে ক্লাসরুমের ভেতরে এসে দরজা বন্ধ করলো এবং জেনিকে বলল যে শুধু নিজের আঙুল তুলে আমাকে বলো যে আসলে কে তোমার সাথে কি কি করেছে। তখন এখানে জেনি তাকে বলতে লাগলো যে কিভাবে প্রত্যেকটা স্টুডেন্ট তার সাথে খারাপ ব্যবহার করেছে। একজন তার বই ছিঁড়ে দিয়েছে, একজন এখানে তার ব্যাগের ভেতরে ময়লা ফেলে দিয়েছে, তো তৃতীয় জন এখানে তার খাবারের মধ্যেই পোকা মিশিয়ে দিয়েছিল। সেই মেয়েটা বলল যে পড়াশোনা তো তোমাকে দিয়ে হবে না, সেজন্য বই ছিঁড়ে দিয়েছি, বইয়ের পেছনে এখানে টাকা কেন ওয়েস্ট করতে যাবে। অন্যজন বলতে লাগলো যে তোমার ব্যাগ এত গন্ধ করছিল তাই ভাবলাম ময়লার ডাস্টবিন ছিল। তৃতীয় জন বলে যে আমি তো তোমাকে এখানে লাঞ্চে এক্সট্রা প্রোটিন দিচ্ছিলাম। জু জানতো যে সব কিছু এখানে এই লোকেরা কার ইশারায় করছে, আর সে নসিকে বলল যে মনে হয় এবার সময় এসে গেছে তোমাকে শিক্ষা দেওয়ার। নসি বলল যে দেখো আমি কিছু করিনি, সেজন্য তুমি আমাকে এখানে কিছু করতে পারো না। জু বলল যে কতক্ষণ নাটক করবে, আমার ভালো করে জানা আছে যে কিভাবে তুমি এই সবাইকে এখানে ইনফ্লুয়েন্স করছিল, আর তোমার কারণেই এই সব কিছু হচ্ছে। এখন আমি তো তোমাকে শিক্ষা দেবই, আর এই সবাইকেও। এমনটা বলে সে বইপত্র ছিঁড়তে লাগলো আর তাদের ওপর ছুঁড়তে লাগলো, সাথে সাথে তাদের সবার পেপারসও। সেই সাথে সে ডেস্কগুলোকেও উল্টে দিতে লাগলো। নসি বলল যে এটা তুমি কি করছো, আমি টিচারের কাছে গিয়ে কমপ্লেন করে দেব। জু বলল যে যাও গিয়ে করে নাও, আমিও গ্র্যান্ডপাকে এখানে ডাকবো আর বলবো যে কিভাবে তুমি এখানে শ্যান ফ্যামিলির আসল রাজকুমারীর সাথে এই সব কিছু করছো, তাকে ইচ্ছা করে হেনস্তা করছো। আর এমনিতেও গ্র্যান্ডপা আমাকে পারমিশন দিয়েছেন তোমাকে শিক্ষা দেওয়ার, যা আমি করেই ছাড়বো। সে তার ব্যাগ, তার বইপত্র তুলে ডাস্টবিনে ফেলে দিল, আর সাথে কালিও তার ওপর ছুঁড়ে দিল, এবং দুজনের মধ্যে এখানে ফিজিক্যাল ফাইট শুরু হয়ে গেল, যেখানে জু তাকে বলল যে এখনই ক্ষমা চাও, নয়তো যত চুল বেঁচে আছে ওগুলোও টাক করে ছেড়ে দেব। আর এই সমস্ত ঘটনার পর তাদের সবাইকে এখানে প্রিন্সিপালের অফিসে ডাকা হলো, যেখানে প্রিন্সিপাল বললেন যে বলো কি হয়েছে। তখন এখানে নসি বলতে লাগলো যে কিভাবে এখানে এই জু আর জেনি মিলে আমাদের ওপর গ্যাং আপ করে আমাদের এখানে মারার চেষ্টা করছিল, আমাদের বইপত্র ছুঁড়ে ফেলে আমাদের খুব হেনস্তা করেছে। এর মধ্যেই এখানে জু কান্নার নাটক শুরু করে দিল, যেখানে এই সব কিছু লিন খুব মন দিয়ে দেখছিল।
আর এরই সাথে সাথে এখানে সে নসির মুখ চেপে ধরে রাখল, যাতে নসি এখানে কিছু বলে তাদের ইনফ্লুয়েন্স না করতে পারে। সে কাঁদতে কাঁদতে এখানে টিচারকে বলছিল যে কিভাবে এখানে শ্যান ফ্যামিলির আসল মেয়ে জেনির আজ এখানে স্কুলে প্রথম দিন, কিন্তু প্রথম দিন আসতেই এই সমস্ত লোকেরা এখানে তাকে হেনস্থা করা শুরু করেছে। তারা সবাই এখানে তাকে ক্লাসের অংশ মানছেই না। এখন আপনি বলুন আমরা কি করতে পারি? আর সে এখানে জেনিকে ইশারা করল, যেখানে জেনিও কান্নার অ্যাক্টিং করলো আর জানাতে লাগলো যে কিভাবে ওই লোকেরা তার বই ছিঁড়েছে, তার ব্যাগের ভেতর ময়লা ফেলেছে আর তার লাঞ্চকেও নষ্ট করে দিয়েছে, আর ওই লোকেরা তাকে শান্তিতে বাঁচতেও দিতে চায় না। এই সব কিছু শুনে টিচারদের খুব খারাপ লাগতে লাগলো। প্রিন্সিপাল এখানে নসিকে বললেন যে আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা সবাই মিলে এই সব কিছু করেছো। নসি কথা বলতে চাচ্ছিল, কিন্তু এখানে জু খুব শক্ত করে তাকে ধরে রেখেছিল। জু বলল যে এখন আমি আর কি বলবো, বেচারি এখানে জেনি কত স্ট্রাগল করছে, তাও আবার প্রথম দিনই স্কুলের। তখন এখানে নসি বলল যে দেখুন আপনি এখানে এইভাবে ওর সাইড নিতে পারেন না, আমি আপনাকে বলছি না যে আমরা এখানে এমন কিছুই করিনি। জু বলল যে কোনো ব্যাপার না প্রিন্সিপাল ম্যাম, আপনি এখানে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, প্রতিটা ক্লাসরুমে এখানে সিসিটিভি লাগানো আছে। আপনি চাইলে আমি এখানে মিস্টার শ্যানকেও ডাকতে পারি, যার পারমিশনে সব কিছু চেক করা যেতে পারে। আর তখন এখানে নসি আর তার চামচাদের মুখ বন্ধ হয়ে গেল, যার পর এখানে তারা পানিশমেন্টও পেল, আর তাদের এখানে জেনি আর জুকে সরি বলতেও হলো। লিন তো এখানে খুব ইমপ্রেস হয়ে গিয়েছিল জুয়ের ওপর। আর তারপর তারা যখন যেতে লাগলো তখন এখানে নসির বন্ধুরা জুকে ওয়ার্নিং দিল যে আজ তো তুমি এখানে জেনিকে বাঁচিয়ে নিলে, কিন্তু তুমি প্রতি সেকেন্ড ওর সাথে থাকবে না, তো দেখে নিও আগে গিয়ে এটাই প্রবলেমেটিক হবে, আর আমরা তো তোমাদের কাউকে ছাড়ব না। অন্যদিকে তাদের চলে যাওয়ার পর জু জেনিকে বলল যে দেখো ওদের কথায় কান দিও না, তুমি শুধু এখানে পড়াশোনায় ধ্যান দাও আর নিজেকে ইমপ্রুভ করার ওপর, বাকি সব কিছু আমি এখানে হ্যান্ডেল করে নেব। আমরা এখানে পরে বাড়ির সিন দেখতে পাই, যেখানে নসি তো পুরো কান্নার নদী বইয়ে দিচ্ছিল সেখানে কেঁদে কেঁদে। আর সেই সময় এখানে গ্র্যান্ডপা বললেন যে আমাদের বিশ্বাসই হচ্ছে না, ক্লাসের ঘটনার জন্য এই সমস্ত কথা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। জানো তো এখানে আমাদের ফ্যামিলি রেপুটেশনের ওপর কি প্রভাব পড়ছে? নসি জানাতে লাগলো যে গ্র্যান্ডপা আমি কি বলবো, আমাকে এখানে হেনস্থা করা হচ্ছিল, এই জু আমার ওপর কালি ছুঁড়েছে, আমার বইপত্র, আমার ব্যাগ সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমার বইগুলো ছিঁড়েও দিয়েছে, আমার ডেস্ক উল্টে নিচে ফেলে দিয়েছে, সবার সামনে এখানে সে আমার খুব বেইজ্জতি করেছে। জি, এখানে জুয়ের ওপর চিল্লাচ্ছিল যে গ্র্যান্ডপা তোমাকে এখানে আমাদের টিউটরিং করার জন্য পাঠিয়েছেন নাকি এখানে আমাদের হেনস্থা করার জন্য? আর সেই সময় এখানে আন্টিরও রাগ এসে গেল। সে বলল যে তুমি আসলে এখানে এমনটা কিভাবে করতে দিতে পারো জুকে? জেনি তুমি তো ওর বোন, তোমার এখানে জুকে আটকানো উচিত ছিল। জু হাতালি দিতে লাগলো। সে বলল যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনারা একবারও এখানে নিজের মেয়ের কথা শুনতে চান না। গ্র্যান্ডপা তারপর এখানে জুকে বললেন যে জু তুমি আমাকে বলো যে শুরু থেকে হয়েছিল কি? তখনই এখানে জু তাদের জানালো যে দেখুন যা কিছু এখানে নসি বলছে তা আমি সব কিছু করেছি, কিন্তু কেন করেছি এটাও তো জেনে নিন, কারণ এখানে শুরুটা নসি করেছিল। নসি এখানে নিজের বন্ধুদের ইনফ্লুয়েন্স করেছিল, যার কারণে এখানে তার সমস্ত বন্ধুরা মিলে গ্রুপ বানিয়ে এখানে বেচারি জেনিকে ওয়াশরুমে হেনস্থা করছিল, তার উপর নোংরা জল পর্যন্ত ছুঁড়েছিল, তাও একদম ঠান্ডা নোংরা জল। আর এরই সাথে সাথে তার ব্যাগে ময়লা ফেলা হয়েছিল, তার বইপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, আর তার লঞ্চ বক্সে পর্যন্ত পোকা ফেলে দিয়েছিল। এখন বলুন আমি চুপ কিভাবে থাকতাম? জেনির এখানে প্রথম দিন ছিল, আর এই সব কিছু শুধুমাত্র এখানে নসির ইনফ্লুয়েন্স করার কারণে হচ্ছিল। তখনই এখানে আন্টি সমস্ত কথা ডিনাই করে দিলেন, বললেন যে দেখো এখানে এই সমস্ত জিনিস নসি করতে পারে না, এমনিতেও এখানে ওই বাচ্চারা করেছে। নসি বলল যে সঠিক বলেছ মম, ওই বাচ্চারা এখানে ওকে গ্রাম্য মেয়ে ভেবে নিজেরা সামনে থেকে হেনস্থা করছিল, আমার তো এমন লোক পছন্দও না। জু বলল যে আরে বাহ নসি, তোমার তো এখানে অ্যাক্টিংয়ের ক্লাস নেওয়া উচিত, মিউজিক ছাড়ো আর এই সব কিছু শিখে নাও। কিন্তু এখানে আন্টি ছিলেন যিনি নসির সাইড নিচ্ছিলেন, আর এখানে সে ইনডাইরেক্টলি নসি আর জেনিকে কম্পেয়ার করছিলেন যে এখানে নসি স্কিলফুল কিন্তু জেনি নয়। তখন এখানে সে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করল যে আসলে ম্যাম আপনাদের কেন মনে হয় যে আপনাদের নিজের মেয়ে এখানে ট্যালেন্টেড নয়? আন্টি বললেন যে দেখো তুমি বুঝবে না, শুরু থেকে আমরা এখানে নসিকে লালন পালন করেছি, আর এমনিতেও নেক্সট মান্থ সে সেই নাম করা প্রেস্টিজিয়াস ফেস্টিভ কম্পিটিশনে জয়েন করে ভায়োলিনের কম্পিটিশন জিতে চায়, যেখানে শহরে তো কি পুরো কান্ট্রিতে আমাদের নাম হবে। তখনই এখানে জু তাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করল যে হোয়াট ইফ এখানে জেনি সেই কম্পিটিশনটা জিতে নেয়, তবে আপনাদের কি রেসপন্স হবে? তখনও কি এখানে আপনাদের চোখে আপনাদের দুই মেয়ে সেম থাকবে, নাকি আপনারা তাকে মিসট্রিট করবেন? এখানে জি হাসতে লাগলো, বলল যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। নসি বলল যে সঠিক বলেছ, ওর তো এখানে মিউজিকে নোটস পড়তেও জানা থাকবে না, আর তোমার কেন মনে হয় যে সে এখানে এক সপ্তাহের মধ্যে সবকিছু শিখে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে? জু বলল যে কোনো ব্যাপার না, যদি এখানে এই কম্পিটিশন ম্যাম জেতেন তবে তোমাকে শ্যান পরিবার ছেড়ে চলে যেতে হবে। নসি বলল যে অ্যাকসেপ্টেড, কিন্তু যদি আমি জিতি তবে সবার সামনে এখানে শ্যান ফ্যামিলিকে ডিক্লেয়ার করতেই হবে যে আমি এই ফ্যামিলির আসল রাজকুমারী আর আসল মেয়ে। আর তখনই এখানে গ্র্যান্ডপাও এগ্রি করলেন,
বললেন যে আমি এই বাজিটার এখানে সাক্ষী রইলাম, আমি সব কিছু এখানে নিজের চোখে দেখেছি আর শুনেছি, আর এখন আমরা এখানে এই কম্পিটিশনের অপেক্ষা করব আর তার রেজাল্টেরও। এরপরে তো এখানে প্রথমবার জু সেই ইনস্ট্রুমেন্টটা দেখেছিল, কিন্তু তার ভালো করে মনে আছে যে ভায়োলিন আর সেই ঐতিহাসিক ইনস্ট্রুমেন্টের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। তখন সে এখানে নিজে প্লে করার চেষ্টা করল, আর তার এখানে মিল পরিষ্কার পরিষ্কার নজরে আসছিল। আর তার মনে পড়ল যে সেই বোবা মানুষটা অর্থাৎ লিন, সে তো প্রিন্সিপালের ছেলে। তো সে কাল গিয়ে এখানে তার সাথে কথা বলবে, যাতে স্কুলের সেই রুমে অর্থাৎ মিউজিক রুমে গিয়ে তারা দুজনে পার্সোনালি এখানে নিজেরা ট্রেনিং করতে পারে। তারপর এখানে নেক্সট ডে স্কুল শেষ হওয়ার পর জু আর জেনি মিলে এখানে লিনের ওয়েট করছিল। লিন আসতেই এখানে জু তাকে রিকোয়েস্ট করল যে তুমি কি আমাকে এখানে স্কুলের মিউজিক রুমের চাবি দিতে পারো, কারণ ওখানকার ভায়োলিনে আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। তখন সে তাকে এখানে না এর ইশারা করল। জেনি জুকে বলল যে যেতে দাও, দরকার নেই, আমরা বাড়িতেই এখানে কিছু না কিছু ব্যবস্থা করে নেব। তখন তার অ্যাসিস্ট্যান্ট জানালো যে না ম্যাম, আপনারা ভুল বুঝছেন, আসলে এখানে মাস্টার বলেছেন যে স্কুলের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে ওগুলো ততটা ভালো নয়, কেউ সাধারণত প্র্যাকটিস করে না, তাই রাখতে রাখতে ওগুলোর কি আর নোটস খারাপ হয়ে গেছে। ওনার বাড়িতে এখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট পড়ে আছে যেখানে আপনারা ওগুলোর ওপর প্র্যাকটিস করতে পারেন, কারণ ওগুলো লেটেস্ট আর সবচেয়ে আপডেটেড। এখানে তো জু খুব খুশি হয়ে গেল, কারণ এখানে সামনে থেকে সে সুযোগ দিচ্ছে। কিন্তু এখানে জেনি নার্ভাস অবশ্যই ছিল, সাথে সাথে সেই স্টাফও ভাবল যে হঠাৎ করে ইয়ং মাস্টারের কি হয়ে গেল। ইয়ং মাস্টার তো কারোর সাথে কথা বলার জন্য রেডি হন না, কিন্তু তিনি এখানে এদের দুজনকে ইনভাইট করলেন, তাও আবার নিজের বাড়িতে। এরপরে যখন তারা বাড়িতে পৌঁছালো তখন এখানে জুয়ের সেই ইনস্ট্রুমেন্টটা চোখে পড়ে গেল, যা সেই ঐতিহাসিক সময় থেকে এখন পর্যন্ত অ্যান্টিক পিস হিসেবে পড়েছিল, আর ওটা অরিজিনালি এখানে তার রাজকুমারী অর্থাৎ এখানে আসার পর জেনি প্লে করত। তো সে এখানে পারমিশন চাইলো, আর লিন সাথে সাথে তাকে পারমিশন দিয়ে দিল। যেমনই সে এই জিনিসটা প্লে করলো, তিনজনেই এখানে খুব ইমপ্রেস হয়ে গেল, আর জু ইমোশনাল টিউনটা দেখে বুঝতে পারলো যে মাস্টার লিন এখানে ম্যাম জেনিকে ডিফারেন্টলি ট্রিট করেন। এরপরে সে ভায়োলিন নিয়ে তাকে প্র্যাকটিস করানো শুরু করে দিল, আর লিন তাদের দেখতে শুরু করে দিল। অন্যদিকে আমরা এখানে দেখতে পাই নসিকে, যে জিকে জিজ্ঞেস করছিল যে আমার বুঝতে পারছি না, আসলে এরা দুজন স্কুলের জন্য বের হয় কিন্তু স্কুলে আসে না। জি বলল যে হ্যাঁ, ওরা তো এখানে ডেইলি লিনের বাড়িতে যায়, সম্ভবত প্র্যাকটিস করার জন্য। সে বলতে লাগলো যে জেন ফ্যামিলির ছেলে লিন, তার বাড়িতে পসিবলই না যে এখানে লিন কাউকে বাড়িতে ইনভাইট করবে। জি বলল যে কিন্তু আমি নিজের চোখে 2-3 বার ওদের লিনের গাড়িতে যেতে দেখেছি। এটা শুনে এখন এখানে সে বুঝে গেল যে নিশ্চয়ই সে খুব হাই ক্লাস ইনস্ট্রুমেন্টের সাথে প্র্যাকটিস করছে, যার কারণে সে ইচ্ছা করে তার বাথরুমে গিয়ে পুরো তরল সাবান ফেলে দিল, যাতে এখানে পিছলে তার হাত পা ভেঙে যায়। আর ঠিক সেখানে সেটাই হলো। যেমনই ভেতরে এখানে জেনি আসলো, সে পিছলে পড়ে গেল, তার খুব চোট লাগলো। জু সাথে সাথে আসলো আর তাকে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে জি আর নসি এসে গেল, যারা এসে এখানে তাকে সিম্প্যাথির নাটক বলতে লাগলো। জু বলল যে নিজের মুখ বন্ধ রাখো, আর সে সেখান থেকে চলে গেল। নসিজিকে বলল যে দেখলে সিম্প্যাথি পাওয়ার জন্য তো কেউ যা খুশি করতে পারে, আমার তো মনে হয় সে কম্পিটিশন দেখে ভয় পেয়ে গেছে, তাই এই সব নাটক করছে। যখন তারা ডাক্তারের কাছে গেল সেই সময় এখানে তারা বুঝতে পারল যে সেখানে তার যে চোট লেগেছে তা খুব ক্রিটিক্যাল, আর সেই চোট ঠিক হতে কম করে হলেও 3 মাসের সময় তো লেগেই যাবে, যার মানে 3 মাস পর সে প্রপারলি ঠিকও হয়ে গেলে তারপর ধীরে ধীরে করে হাত ব্যালেন্স করতে হবে। ডিরেক্টলি এখানে সে ভায়োলিন প্লে করতে পারবে না। এখানে তো তার খুব রিগ্রেট হতে লাগলো যে এখন সে কি করবে। জুয়েরও এখানে জেনির জন্য খুব খারাপ লাগছিল, কারণ আগের জীবনেও এমন হয়েছিল। সেজন্য সে এখন এখানে অন্য কোনো সলিউশনের ব্যাপারে ভাবতে লাগলো। যার পরে আমরা এখানে কম্পিটিশনের সিন দেখতে পাই। সেই সময় এখানে কন্টেস্ট্যান্ট নাম্বার 6কে ডাকা হলো, আর 6-এর বদলে সেখানে চলে আসলো নসি। তো সেই সমস্ত লোকেরা জিজ্ঞেস করতে লাগলো যে তুমি তো কন্টেস্ট্যান্ট নাম্বার 7, 6 কোথায়? নসি জানালো যে 6 আমার বোন, আর সে বর্তমানে ঠিক নেই, তার পা ভেঙে গেছে, তাই সে এখানে আসতে পারছে না। কিন্তু এখানে জাজদের জানানো হয়েছিল যে সে এখানে নেক্সট ডে অবশ্যই আসবে, আর রাতে ইনফর্ম করা হয়েছিল। তখন এখানে আঙ্কেল বলতে লাগলেন যে দেখুন, ও আমার মেয়ে, আমি জানি যে বর্তমানে এখানে ও হসপিটালে আছে, ও এখানে আসার মতো অবস্থায় নেই। নসি ইতিমধ্যে নিজের পারফরম্যান্স শুরু করে দিয়েছে, যেখানে তার পারফরম্যান্স সবার খুব ভালো লাগে। একে একে সবার পারফরম্যান্স শেষ হয়, আর সমস্ত কন্টেস্ট্যান্ট এখানে স্টেজে আসে, আর ফাইনালি শেষ মুহূর্তে এখানে জুজেনিকে নিয়ে চলেই আসলো, তাও আবার হুইল চেয়ারে। আর যেমনই এখানে তারা আসলো, সে জানাচ্ছিল যে জেনি এখানে কম্পিট করতে এসেছে, এই জিনিসে সে পার্টিসিপেট করে এখানে প্লে করবে, আর তারপর সবার সাথে কম্পিটিশন করবে। এই জিনিসটা কেউ অ্যাকসেপ্ট করছিলই না। জেনি এখানে সবাইকে বোঝাচ্ছিল যে যতক্ষণ আপনারা আমার মিউজিক শুনবেন না ততক্ষণ কিভাবে অ্যাপ্রুভ করবেন। কিন্তু এখানে তো নসির বড় ওভার কনফিডেন্স ছিল যে তার চেয়ে ভালো কেউ ভায়োলিন প্লে করতে পারে না, আর এমনিতেও একদিনে কে এখানে কাউকে ঠিক করতে পারে। যার পরে এখানে পালা এসে গেল জেনির। সে যেমনই ভায়োলিন প্লে করতে লাগলো, সে এত ম্যাজিক্যাল ভায়োলিন প্লে করলো যে ইলিউশন বাটারফ্লাই সবার দেখা শুরু হয়ে গেল।
আর সমস্ত লোক এখানে শকড হয়ে গেল, কারণ এই জিনিস কোনো একজন স্পেশালিস্টই করতে পারে যা এখানে 10 বছরে একবারও কেউ করতে পারে না, আর সেই জিনিস এখানে জেনি করে দেখালো। আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে না জু আর না জেনি চাচ্ছিল যে তাদের এতদিনের কষ্ট বিফলে যাক। আর এমনিতেও এখানে জু ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, যেখানে তার ট্র্যাডিশনাল মেডিসিনের ব্যাপারে খুব নলেজ আছে, তার আকুপ্রেশার জানা আছে। সে জেনিকে বলে যে আমি তোমাকে ঠিক তো করে দেব, কিন্তু ভায়োলিন বাজানোর পর তোমার হাত খুব ব্যথা করবে, যা তোমাকে এখানে কিছুটা সহ্য করতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি কিছু সময়ের জন্য একদম ঠিক হয়ে যাবে। আর তার সেই আকুপ্রেশারের কারণেই আজ এখানে জেনি সেই ভায়োলিন খুব স্মুথলি প্লে করতে পারছে। কিন্তু সেই সময় এখানে ধীরে ধীরে তার যে পাওয়ার তা কমতে শুরু করেছিল, অর্থাৎ ব্যথা হালকা হালকা বাড়তে লাগছিল। জু বুঝে গেল যে পারফরম্যান্সে ওর সমস্যা আসতে পারে। ততক্ষণে সেখানে স্টাফ চলে আসলো জুয়ের জন্য একটা স্পেশাল তার নিজের ইনস্ট্রুমেন্ট নিয়ে, যা এখানে লিনের পারমিশনে জুয়ের জন্য পাঠানো হয়েছিল। জু সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে স্টেজে গেল আর দুজনে মিলে এখানে প্লে করলো, যেখানে সবার কাছে এই জিনিস আনবিলিভেবল মনে হচ্ছিল, কারণ সেই দুই ইনস্ট্রুমেন্টের মিক্সচারে যে মিউজিক বের হচ্ছিল তা খুব পিসফুল ছিল, আর সমস্ত লোক এই জিনিসটা খুব এনজয় করে। এবং ফাইনালি এখানে উইনারের ট্রফি জেনি পেয়েই গেল। সেই সময় এখানে জু খুব খুশি হলো যে সে জেনিকে তার হকের জিনিস পাইয়ে দিচ্ছে। আর অন্যদিকে সমস্ত লোক এখানে আঙ্কেল আন্টির খুব প্রশংসা করছিল, কিন্তু কিছু লোক জানালো যে আমরা শুনেছিও তো আপনাদের দত্তক নেওয়া মেয়ে, কিন্তু আঙ্কেল বললেন যে না, মনে হয় আপনাদের জানা নেই, এটা আমাদের সেই মেয়ে যে বছর খানেক আগে অদলবদল হয়ে গিয়েছিল, আর ও আমার নিজের মেয়ে। এখন তো বড় প্রাউডলি তারা এখানে তাকে নিজের মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। আর অন্যদিকে পরে আমরা দেখতে পাই নসিকে, যে ড্রেসিং রুমে এসে খুব বেশি রেগেছিল, তার বাজির কথা মনে পড়ছিল। কিন্তু ততক্ষণে এখানে জু চলে আসলো, যাকে সে বলল যে আমার ড্রেসিং রুম থেকে বাইরে যাও। জু বলল যে না, আমি তো এখানে তোমার সাথে একটা সুন্দর গেম খেলার জন্য এসেছি, সেই গেম যা শুরু তুমি করেছিলে কিন্তু শেষ এখানে আমি করব। নসি তো এখানে খুব ঘাবড়ে গেল, আর তার কিছু মাথায় আসছিল না। সে তাকে বসিয়ে বলল যে দেখো, এখানে বেশি মিথ্যা বলে লাভ নেই, কারণ আমি জানি তুমি এখানে ইচ্ছা করে জেনির বাথরুমে তরল সাবান ফেলেছিলে, যার কারণে এখানে সে পিছলে নিচে পড়ে গিয়েছিল। আর এই জিনিসের কনফেশন নিজে এখানে জুয়ের মা জুকে দিয়েছিলেন, কারণ ওনার এখানে ডাউট ছিল, কারণ যে সময় এখানে সে জেনির ঘর পরিষ্কার করার জন্য গিয়েছিল সেই সময় এখানে নসি সেই ঘরে উপস্থিত ছিল, আর ওই এখানে ওনার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলেছিল। আর এখানে জু ছিল যে নসির ওপর খুব চিল্লাচ্ছিল যে এবার তোমাকে এখানে টের পেতে হবে যে তুমি জেনির সাথে কি করেছ। সে তার ভায়োলিন নিয়ে ভেঙে দিল। নসি বলল যে তুমি জানো এটার দাম কত ছিল? জু বলল যে খুশি থাকো যে আমি তোমার ভায়োলিন ভেঙেছি, তোমাকে না। আর ততক্ষণে এখানে লিন এসে এই সব কিছু দেখে নিল, আর তখন সে চলে গেল তার থেকে সিম্প্যাথি গেইন করার জন্য। এখানে তো সে তার কাছে গেল, আর জু সত্যি সত্যি অবাক হলো, কিন্তু সে শুধু এখানে তার হাতের চোটে ফোকাস করছিল, আর সে সেখান থেকে জুকে নিয়ে চলে গেল। নসির তো এখানে এই জিনিসেও খুব রাগ আসলো যে দেখে নিও, আমি তোমাকে এখানে ছাড়ব না। তারপর পারফরম্যান্সের পর আমরা এখানে দেখতে পাই জুকে, যেখানে পার্সোনালি লিন তার সাথে দেখা করতে এসেছিল সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে যা এখানে সে বর্তমানে জুকে দিতে চায়। জু বলল যে সব বুঝতে পারছি আমি, এই ইনস্ট্রুমেন্ট তুমি আমাকে এখানে ঘুষের মতো দিচ্ছ না যাতে আমি এখানে তোমার প্রশংসা করি জেনির সামনে। চিন্তা করো না, আমি তাও প্রশংসা করব। কিন্তু এখানে লিন তাকে সেই ইনস্ট্রুমেন্ট দিচ্ছিল। জু বলল যে না, এই ইনস্ট্রুমেন্ট খুব প্রেশিয়াস, আমি শুধু শুধু এটা নিতে পারি না। আর সেই ইনস্ট্রুমেন্টের বদলে এখানে সে নিজের নেকলেস যা জেডের ছিল তা বের করে তাকে দিয়ে দিল, কারণ যখন সে এখানে এই দুনিয়ায় এসেছিল সেই সময় তার কাছে শুধু এই জিনিসটাই ছিল যা খুব প্রেশিয়াস, আর জেডের পেন্ডেন্টটা সে এখানে দিয়ে চলে গেল। জু বলল যে চিন্তা করো না, যখন এখানে তুমি আর জেনি এক হয়ে যাবে তখন এই ইনস্ট্রুমেন্ট আমি জেনিকে দিয়ে দেব। আর এখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা লিনকে দেখতে পাই। সেই সময় এখানে সেই ঐতিহাসিক যুগে তার কাছে এই জেডের পেন্ডেন্ট ছিল, তাও আবার এখানে শেষ স্মৃতির মতো, যেদিন তার এখানে সম্ভবত মৃত্যু হতে চলেছিল। এরপরে আমরা এখানে বাড়ির সিন দেখতে পাই, যেখানে গ্র্যান্ডপার খুব প্রাউড ফিল হচ্ছিল জেনির ওপর। সে জেনিকে জানালো যে আমি এখানে তোমার জন্য হাই কোয়ালিটির একটা কাস্টমাইজড ভায়োলিন বানিয়েছি, যা কালকের মধ্যে এসে যাবে, এটা তোমার স্পেশাল গিফট। এর মধ্যেই এখানে জু তাদের বাজির কথা মনে করিয়ে দিল, যা শুনেই এখানে জি তো ডিফেন্সিভ হয়ে গেল। সে বলল যে এক সেকেন্ড সেই সামান্য বাজির কারণে তুমি চাও যে এখানে নসি আমাদের ছেড়ে চলে যাক? নসি কত বছর ধরে আমাদের সাথে আছে, এত ইজিলি আমি তাকে যেতে দেব না। নসি বলল যে না বাজি, আমরা এখানে অলরেডি ধরেছিলাম, তো বাজি অনুযায়ী আমার চলে যাওয়া উচিত, এটাই ভালো হবে। কিন্তু এখানে আন্টি মানা করে দিলেন এবং বললেন যে ড্যাড, আপনারা এমনটা কিভাবে করতে পারেন? এরা তো বাচ্চা, আপসে এখানে মজা করতে করতে বাজি ধরে নিয়েছে। এখন এর মানে এই নয় যে এখানে আমরা নসিকে রাস্তায় নামতে দেখতে পারি। জু বলল যে আচ্ছা, তো জাস্ট আমাকে একটা কথা বলুন, যদি এখানে জেনি এই কম্পিটিশন হেরে যেত তবে কি তবুও আপনারা এখানে জেনিকে সেম ট্রিট করতেন? জেনিও কি এখানে সেম জিনিস পেত? আর এই জিনিস শুনতেই এখানে সন্নাটা ছেয়ে গেল। জু বলল যে দেখলে আপনাদের নীরবতাই এখানে এই সমস্ত জিনিসের উত্তর দিচ্ছে। আমার তো এখানে জেনির জন্য খুব খারাপ লাগছে, তার নিজের ফ্যামিলি হওয়া সত্ত্বেও এখানে সে একা। আন্টি বললেন যে তুমি এখানে অশান্তি লাগানো বন্ধ করো, দুজনেই আমার মেয়ে, আমি দুজনেরই চিন্তা করি, আর আমি এখানে এই পরিবারের শান্তি আনতে চাই, অশান্তি নয়।
সেজন্য আমি এখানে এই সব কিছু করছি। জু বলল যে একদম না, একে শান্তি বলে না যেখানে আপনারা নিজের ছেলের ফিলিংস হার্ট করে কোনো বাইরের মেয়ের ওপর বিশ্বাস করছেন। আপনারা একটু নিজের ছেলের ব্যাপারে তো ভেবে দেখুন। এমনটা বলতেই এখানে সে সবার সামনে সেই বোতলটা বের করল, সেই বোতল যার ভেতরে এখানে তরল সাবান ছিল, আর ওটা এখানে নসি ব্যবহার করেছিল। নসি ঘাবড়ে গেল যে এখানে এই সব কিছু জুয়ের কাছে কিভাবে আসলো, আর জু ফুটেজ অনুযায়ী সবাইকে জানাচ্ছিল যে কিভাবে এখানে সব কিছু নসি নিজে করেছে, জেনিকে হার্ম করা থেকে শুরু করে এখানে তার কম্পিটিশনের স্ট্র্যাটেজি ডিস্ট্রয় করা পর্যন্ত। এই সব কিছু দেখে তো নসির পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর এখানে নসি তাদের বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে আপনারা আমার কথা বুঝুন, আমি এই সব কিছু এখানে করিনি, এই সব কিছু এখানে জু ইচ্ছা করে বলছে আমাকে ফাঁসানোর জন্য। জেনি বলল যে না, জু এমন নয় যে সে এখন ইচ্ছা করে কারো ওপর ফেক ইলজাম লাগাবে, তুমি এই সব কিছু করেছ। জু জানালো যে তার নিজের মা চোখে নিজের সব কিছু দেখেছেন, যিনি প্রমাণ হিসেবে আমাদের সামনে স্টেটমেন্ট দিতে পারেন। তখনই এখানে সবার রাগ আসতে লাগলো, যার পর এখন নসি বুঝে গেল যে এটাই তার এন্ড। তখন সে এখানে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল এবং বলল যে আপনারা যদি চান তবে আমি এখান থেকে চলে যাচ্ছি। যার পর এখানে সে প্যাকিং করার জন্য চলে গেল, আর আন্টি ইমোশনাল হয়ে তার সাথে গেলেন। গ্র্যান্ডপা এখানে বললেন যে সত্যি জু, আমার এখানে তোমার প্রশংসা করা উচিত, তুমি একদম সঠিক কাজ করেছ। আর সে জেনিকেও এখানে কাইন্ড পারসন বললেন। এটা বললেন যে পড়াশোনা শেষ হওয়ার পর আমার সাথে চলে এসো দাবা খেলার জন্য জুকে নিয়ে। আঙ্কেল আন্টি এখানে একা যান তাকে বাইরে পর্যন্ত ছাড়ার জন্য। আন্টি বললেন যে আমি প্রমিস করছি আমি গ্র্যান্ডপাকে এখানে রাজি করিয়ে ছাড়বো আর তোমাকে ঘরে ফিরিয়ে আনবই। আর নাটক করতে করতে সেখান থেকে সে চলে গেল। সে খুশি ছিল কারণ সে জানতো এইভাবে তো এখানে ফিনান্সিয়াল হেল্প শ্যান ফ্যামিলি থেকে পাওয়াই যাবে। তাকে এখানে তাদের উপর ডিপেন্ডেন্ট থাকতেই হবে, আর তারা তাকে সাপোর্ট করা বন্ধ তো আর করে দেবে না। অন্যদিকে আমরা এখানে জেনি আর জুকে দেখতে পাই, যেখানে জু তাকে তার এর আগের লাইফের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আসলে শ্যান ফ্যামিলিতে আসার আগে এখানে সে এতিমখানায় থাকতো নাকি নিজের সেই ফেক বা দত্তক নেওয়া প্যারেন্টসের সাথে। যার পর এখানে জেনি তাকে জানালো যে তার আসল জীবন অন্তত ঠিক তো ছিল, সেখানে তো ওই লোকেরা এন্টায়ার টাইম ড্রাঙ্ক থাকতো আর জেনিকে খুব মারত। যেখানে জেনি হার্ডলি দুদিনের খাবার পেত, সে সবসময় এখানে জল খেয়ে দিন গুজরান করত। আর এখানে এই গ্রাম্য প্যারেন্টসরা অন্য কেউ নয়, বরং এখানে নসির আসল প্যারেন্টস ছিল। নসি এখানে এসে তাদের জানালো যে আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখন তোমরা আমার জন্য কাজ করবে। আন্টি যেমনই এখানে নিজের মেয়েকে দেখলো খুব খুশি হয়ে গেল, কিন্তু সে এত ড্রাঙ্ক ছিল যে নসির নিজের মায়ের কাছে আসতেও ঘেন্না লাগছিল। সে তো এখানে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল, কিন্তু সত্যি মানতে হবে নসি এখানে খুব বদতমিজ ছিল। সে নিজের জন্মদাত্রী মাকে চর মারল, আর সে তো তাকে মা কনসিডার করা বা ডাকার জন্য রেডি ছিল না। সে বলল যে দেখো, এখানে গরিব মহিলা আমার কিছু যায় আসে না, যে এখানে তুমি যতই কাঁদো বা ইমোশনাল হয়ে যাও, তোমার কারণেই এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হয়েছে, আর ভুক্তভোগী তো তোমাকেই হতে হবে। আন্টি বলল যে তুমি আমার মেয়ে, যেমনটা তুমি আমাকে বলবে আমি সেই সব কিছু তেমনই করব তোমার জন্য। যার পরে আমরা এখানে দেখতে পাই জুকে, যে স্কুলে ছিল আর প্রতিবার তার মনে হয় যে জু এখানে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। জু বলল যে তুমি জানো যদি তুমি দুনিয়ার শেষ পুরুষও হও তাও আমি তোমাকে বিয়ে করব না। আর অন্যদিকে এখানে লিন তাকে ডাকছিল। জু বলল যে আসলে কতক্ষণ তুমি এখানে আমার সাথে এত কথা বলতে থাকবে, আমি জানি যে তুমি এখানে জেনিকে ইমপ্রেস করতে চাও। সেই সময় এখানে লিন তাকে লিখে বোঝাতে চাচ্ছিল যে সে তাকে নয়, বরং এখানে তাকে নিজে অর্থাৎ এখানে জুকে ইমপ্রেস করতে চায়। কিন্তু ততক্ষণে এখানে জেনি এসে গেল, যেখানে জু তার সাথে চলে গেল সেই নোটা না দেখেই। অন্যদিকে এখানে জেনি তাকে জানাচ্ছিল যে সে এত লম্বা স্ক্রিপ্ট পেয়েছে, সে করে তো নেবে, কিন্তু সে নার্ভাস ছিল যে কোথাও স্টেজে গিয়ে ঘাবড়ানোর চোটে সে লাইনগুলো ভুলে না যায়। জু বলল যে কোনো ব্যাপার না, আমরা এখানে অডিটোরিয়ামে গিয়ে স্টেজে দাঁড়িয়ে প্র্যাকটিস অবশ্যই করতে পারি। ততক্ষণে লিন এসে গেল, আর সে লিনকেও এখানে ইনভাইট করলো, আর লিন চলে আসলো। যখন এখানে জেনি প্র্যাকটিস করছিল জু তাকে বলল যে আমি জানি তুমি এখানে জেনির সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাও না, তুমি ওকে পছন্দ করো না, সেজন্যই তুমি এখানে এসেছো। কিন্তু এখানে লিন না বলে দিল। এটা শুনতেই এখানে জু ঘাবড়ে গেল, বলল যে তুমি কথা বলতে পারো। সে তাকে বলল যে জাস্ট বিকজ আমি এখানে কারোর সাথে কথা বলি না তার মানে এই নয় যে আমি একজন বোবা মানুষ। আর এমনটা বলে সেখান থেকে সে চলে গেল। কিন্তু পরে এখানে জু স্টেজে গিয়ে নিজের লাইনের রিহার্সাল করে এখানে জেনিকে বুঝিয়ে দিচ্ছিল। তখন থেকে তো এখানে ভিলেন নসি তাদের দেখছিল আর শুধু সঠিক সুযোগের অপেক্ষা করছিল তাদের দুজনের ওপর একসাথে অ্যাটাক করার। বাড়িতে এখানে যখন জু আর জেনি যায় সেই সময় এখানে গ্র্যান্ডপা স্পিচের ব্যাপারে জানতে পারেন। গ্র্যান্ডপা জানান যে তোমার স্পিচের পর সবার সামনে আমি এখানে ইভেন্ট হিসেবে তোমার আসল আইডেন্টিটি জানাবো, সবাইকে গর্বের সাথে জানাবো যে তুমি এখানে শ্যান ফ্যামিলির অংশ। আর এখানে জেনি গ্র্যান্ডপাকে ধন্যবাদ জানাতে লাগলো। এরপরে আমরা এখানে রাতের সিন দেখতে পাই, যেখানে জি তো বেচারি সেজে এখানে তাদের ঘরে আসলো। আর জাস্ট বিকজ এখানে জেনির গলায় সমস্যা ছিল সে তার জন্য ওষুধও রেখে সেখান থেকে লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে গেল। জুয়ের এখানে মনে হতে লাগলো যে সম্ভবত এখানে জি ধীরে ধীরে জেনিকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করা শুরু করে দিয়েছে আর করে নেবে একদিন কমপ্লিটলি। অন্যদিকে এখানে ফাইনালি স্পিচের দিন এসে গেল, যেখানে স্টেজে গিয়ে জেনি নিজের স্পিচের শুরু করলো।
সেই সময় আমরা এখানে ব্যাকস্টেজে দেখতে পাই নসির আসল মাকে, কারণ স্টাফ হিসেবে এখানে লুকিয়ে এসেছিল কাজ করার জন্য, আর স্পেশালি এখানে নসি টাস্ক কমপ্লিট করার জন্য, যেখানে নসির প্ল্যান এটা থাকে যে শিক্ষা দিয়ে কিছু লাভ নেই, যার মানে সে যদি এখানে জেনির প্রাণ নিয়ে নেয় তবে আর একবার শ্যান ফ্যামিলিতে তার জায়গা ফিক্স হয়ে যাবে। আর এই জিনিসের জন্য এখানে সে নিজের মাকে ওপর থেকে লাইট কাটার কথা বলল। জেনির স্পিচ শেষ হতেই এখানে সেই দড়ি নড়তে শুরু করলো। যেমনই জু সেই জিনিসটা নোটিশ করলো, সে সাথে সাথে এখানে চলে গেল তার সাহায্য করার জন্য। আর সেই চক্করে তো এখানে জেনির চোটও লেগে গেল। তাদের সমস্ত লোককে সাথে সাথে এখানে নিয়ে হসপিটালে যাওয়া হলো। যখন সেখান থেকে লিন যেতে লাগছিল তখন নসি তাকে আটকালো, বলল যে দেখো, ওদের পেছনে গিয়ে লাভ নেই, ওরা ভালো মানুষ না। কিন্তু লিনের এখানে জানা ছিল যে যদি কেউ ভালো মানুষ না হয় তবে সে সবার আগে নসি। সে নসিকে সামনে থেকে সেখান থেকে দূর হওয়ার জন্য বলে দিল। আর তখন নসিও জানতে পারল যে সে কথা বলতে পারে। আর সেই সময় যে সময় এখানে জেনির ওপর সেই জিনিসপত্র পড়তে যাচ্ছিল আর লাগার পর জেনির নিজের ঐতিহাসিক সময়ের সমস্ত কথা মনে পড়ে গেল। সেই সময় আমরা ওখানে হসপিটালের সিন দেখতে পাই, যেখানে ডাক্তার জুকে শান্ত করেন এটা জানাতে জানাতে যে সামান্য চোট কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এরই সাথে সাথে লিন এখানে জুয়ের কাছে কনফেসও করে দেয় যে সে জেনিকে নয়, আসলে এখানে জুকে পছন্দ করে। জু এটা শুনতেই এখানে পিছিয়ে গেল। আর এখানে জেনি নিজের ঘরে ছিল না। তখন তাদের জানানো হলো যে কিছু বাচ্চার সাথে এখানে সে রুফটপে গেছে। তারা সবাই অর্থাৎ দুজনেই ঘাবড়ে গেল আর সাথে সাথে ছাদের দিকে বাড়তে লাগলো। আর তখন এখানে তো আমাদের একটা নতুনই সিন দেখতে পাওয়া গেল, যেখানে এবার জেনি তাদের সবাইকে শিক্ষা দিচ্ছিল। আর এখানে জেনি যেমনই দেখল জুকে, সে সাথে সাথে এখানে তাকে জড়িয়ে ধরতে চলে গেল, ঠিক সেইভাবে যেভাবে এখানে নাটকের শুরুতে জু জেনিকে দেখে করেছিল। যার মানে এখন এখানে যে সমস্ত ফ্ল্যাশব্যাক আসছিল জেনির, সে সমস্ত ফ্ল্যাশব্যাক রিয়াল ছিল। আর এখানে তার সমস্ত মেমোরি ঐতিহাসিক সময়ের ফিরে চলে এসেছে। আর অন্যদিকে এখানে তারা তিনজন একসাথে বসেছিল। জেনি বলল যে জু মানতে হবে, এখানে তো লিন তোমার খুব চিন্তা করে, ঠিক সেই সম্রাটের মতো। লিন বলল যে সঠিক বলেছ, আমি সেই সম্রাট যে এখানে অবাক হয়ে যায়। আর আমাদেরও এখানে সেই সম্রাটের সিন দেখানো হয় যে সব সময় হাফাই মাস্ক পরে থাকতো। জেনি আর জু তাকে সেই চোখে দেখা শুরু করলো, যেখানে তাদের কনফার্ম হয়ে গেল যে সে সেই সম্রাট। জেনি আর জু এখানে এটা জানার পর খুব খুশি হলো, আর জুয়ের যেমন বিশ্বাসই হচ্ছিল না। জু অন্যদিকে এখানে লিনকে জিজ্ঞেস করলো যে যদি তোমার এই সব কিছু জানা ছিল তবে তুমি আমাকে আগে জানালে না কেন? লিন বলল যে কিভাবে জানাতাম, আজকালকার জামানার লোকেদের যদি এই সব কিছু জানা থাকে তবে তারা অবাক হয়ে যাবে আর তাদের থেকে শুধু একটা স্বপ্ন ভাববে। আমি নিজে এখানে শিওর ছিলাম না যে ওটা একটা স্বপ্ন ছিল নাকি রিয়ালিটি, কিন্তু তোমাদের দুজনের সাথে দেখা করে বিশ্বাস হয়ে গেল যে ওটা একটা রিয়ালিটি। আর অন্যদিকে যখন এখানে জেনি আর জু গাড়িতে ছিল, সেই সময় এখানে জেনি তাকে ঐতিহাসিক সময়ের ব্যাপারে জানাচ্ছিল, কারণ জুয়ের মতে হঠাৎ একদিন এখানে সে গায়েব হয়ে গিয়েছিল আর অন্য রাজ্যে চলে গিয়েছিল। কিন্তু লিন এখানে জেনি তাকে সত্য জানায় যে না, সেই সময় এখানে লিন যুদ্ধ করার জন্য গিয়েছিল, আর যুদ্ধে যাওয়ার আগে সে আমার সাথে প্রমিস করেছিল যে যদি সে পুনরায় না ফেরে তবে আমাকে এখানে তোমার সাথে মিথ্যা বলতে হবে। আর সত্য তো এটাই ছিল যে সে মারা গিয়েছিল। এরই সাথে সাথে এখানে জেনি জুকে আরও একটা সিক্রেট জানায় যে সে এটা প্রতিজ্ঞা করেছিল যে যুদ্ধ থেকে আসার পর এখানে সে জুকে বিয়ের জন্য প্রপোজ করবে, তার সাথে বিয়ে করে একটা আলাদা গ্রামে নিজের পিসফুল জীবন কাটাবে। এই সব কিছু জানতে পেরে এখানে জু খুব ইমোশনাল হয়ে গেল। অন্যদিকে যখন এখানে জেনি আর জু বাড়িতে আসলো, সেই সময় এখানে জি তো অর্ডার দিচ্ছিল, তাও আবার জেনিকে জল আনার জন্য। জেনি বলল যে তোমার কি মাথায় ঢোকে না যে তোমার সময় নষ্ট করা উচিত না? আর জি তার উপর চিল্লাচ্ছিল, কিন্তু জেনি যেভাবে কথা বলছিল জি এর তো ভয় লাগছিল। তার মনে হতে লাগলো যে সম্ভবত এখানে জেনি স্ট্রিক্ট হয়ে গেছে আর সে সত্যি সত্যি এবার বড় বোনের মতো বিহেভ করছে। জেনি তো এখানে ইনফ্যাক্ট তাকে নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করার জন্য বলল আর তার হেয়ার স্টাইল মোরগের মতো বানিয়ে দিতে লাগলো। সেই সময় এখানে এর মধ্যেই আঙ্কেল আন্টি এসে জেনির ওপর চিল্লানো শুরু করে দিলেন যে বেচারি এখানে নসি এত বছর ধরে স্কুলে পড়লো, কিন্তু আজ পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি, আর তুমি এখানে 10 দিনের মধ্যে সমস্ত জিনিস ওলটপালট করে রেখেছ। সেই সময় জু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জেনি তাকে আটকালো। আর বাড়ির লোকেরা এখানে জুকে কাজের মেয়ে বলে এই সমস্ত জিনিসের দোষ তার ওপরও চাপানো শুরু করে দিল, যে ভুল এখানে জেনির সাথে সাথে জুয়েরও ইকুয়ালি ততটাই আছে। আর তখনই এখানে গ্র্যান্ডপা এসে গেলেন, কারণ এখানে জু জানতো যে যদিও এখানে আঙ্কেল আন্টি এই কথা না বুঝতে পারে, গ্র্যান্ডপা এখানে সমাজদার আর সে তাদের কথা শুনবেনও, বুঝবেনও আর জাস্টিস করবেনও। এর মধ্যেই এখানে সে ইশারা করলো, যেখানে গার্ডরা নিয়ে চলে আসলো নসিকে আর তার আসল মাকে, যেখানে নসি জানতো যে আজ তাকে নিজেকে খুব শক্তভাবে ডিফেন্ড করতে হবে। আর এখানে সে সবার সামনে সত্য জানাতে লাগলো যে সেই ইনসিডেন্ট সেদিন অলরেডি হয়েছিল, ওটা এই মা মেয়ে মিলে করেছিল। আন্টি এখানে রেগে জেনিকে বললেন যে আমি তোমাকে এখানে লালন পালন করলাম আর আজ তুমি আমাকে এই সমস্ত দিন দেখাচ্ছ। জু বলল যে 1 মিনিট আন্টি, যেটুকু আমার মনে আছে আপনি পুরো দিন এখানে মদ্যপান করতেন। ইনফ্যাক্ট যে অ্যালকোহল আসতো ওটা সবকিছু বেচারি এখানে জেনির পার্ট টাইম জবের কষ্টের টাকার কারণে হতো। আপনারা তো এখানে তাকে ডেইলির একটা কমপ্লিট মিলও দিতে পারতেন না, তার টাকা ছিনিয়ে নিতেন, আর আপনারা বলছেন যে আপনারা তাকে লালন পালন করেছেন। এটা শোনার পর তো আন্টির মুখ বন্ধ হয়ে গেল। আর নসি ছিল যে বলছিল যে দেখুন, মানলাম যে আমি এখানে রুড, মানলাম যে আমি এখানে আপনাদের সবাইকে ভালোবাসি,
তার জন্য আমি ফিরে আসতে চাই, কিন্তু আমি এত খারাপ নই যেখানে আমি কারো প্রাণ নিয়ে নেব। কিন্তু এখানে নসি খুব স্মার্ট ছিল, যেখানে সে সেই সমস্ত লোকেদের কাছে প্রমাণ চাইতে শুরু করে দিল, যার পরে এখানে তাদের কাছে পুক্তা প্রমাণ তো থাকে না, কিন্তু ততক্ষণে সেখানে লিন এসে গেল রিয়াল প্রমাণ নিয়ে। সে সিসিটিভি ফুটেজ তাদের দেখাচ্ছিল, আর সত্য এখানে সামনে এসে গেল, যেখানে নসি কাঁতে কাঁতে খুব ক্ষমা চাইল নিজের মায়ের সাথে, আর নিজের মায়ের ওপর ব্লেম করার চেষ্টা করল। জু আর জেনি বলল যে, দেখো, তুমি এখানে নিজের মাকে কল করে সমস্ত অর্ডার দিয়েছিলে, তুমি এখন এখানে মিথ্যা বলতে পারো না যে শুধু তোমার মা এই জিনিসে ইনভলভ ছিল। গ্র্যান্ডপার রাগ বেড়ে গেল, আর আঙ্কেল আন্টিরও রিয়েলাইজ হলো যে তারা ভুল মানুষের ওপর ট্রাস্ট করে ফেলেছিল। গ্র্যান্ডপা এখানে পুলিশকে ডেকে তাদের দুজনকে অ্যারেস্ট করিয়ে নিলেন, আর তাদের এখানে জেল হয়ে গেল, এবং আমরা সোজা এখানে অনেক বছর পরের সিন দেখতে পাই, যেখানে জেলে বসে তাদের খুব ব্যাড নিউজ মেলে। কিন্তু এটা এখানে শ্যান ফ্যামিলির জন্য ভালো ছিল, কারণ এখানে জেনিকে শ্যান ফ্যামিলির চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছিল, আর এই কথা নিয়ে তো এখানে ভেতরে সমস্ত লোক তাকে হেনস্থা করছিল, আর আন্টি বুড়ি হয়ে গিয়েছিল, যেখানে সে তাকে সান্ত্বনা দিচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে হয় এখন এখানে জেল থেকে সোজা নেক্সট ডেস্টিনেশন নসির মেন্টাল হসপিটাল হবে। এরই সাথে সাথে আমরা এখানে দেখতে পাই জুকে, যেখানে ফাইনালি এই জীবনে তো লিন জুকে বিয়ের জন্য প্রপোজ করেই দিয়েছিল, আর এখন তারা এখানে নিজেরা ওয়েডিং প্ল্যান করছিল, এবং এরই সাথে এই ড্রামা এখানেই এইভাবে শেষ হয়ে যায়।